নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আজকে আমরা একটি বিশেষ অনুষ্ঠান করব। দেখতে পাচ্ছেন সামনে একটি বোর্ড টাঙিয়ে রেখেছি। তো আমরা অনুষ্ঠান করব আজকে যে একটি জন্মছকের মধ্যে গ্রহটি ভালো আছে না খারাপ আছে আমরা কি করে বুঝব, এবং একটি ভাব ধরুন আমরা বিচার করছি, সেটা যে কোনো ভাব হতে পারে, সেটা বিবাহর ভাব হতে পারে, সেটা কর্মের ভাব হতে পারে, সেটা কিন্তু প্রেমের ভাব হতে পারে। তো যেই ভাবই আমরা বিচার করছি, তো লগ্নও হতে পারে, তো যেই ভাব বিচার করছি সেই ভাবটা কি আসলে ভালো না খারাপ, তো এটা আমরা কি করে বুঝে যাব? যদি আমরা খারাপ দেখি ভাবটা, তাহলে পরে সাধারণ বিষয়, ভাবের যে সমস্ত ফলগুলো, মানে ভাবের মধ্যে থেকে যে সমস্ত বিচার হয়, যে সমস্ত বিষয়গুলো, সেগুলো আমাদের কাছে নেগেটিভভাবে প্রাপ্তি হবে। আর ভাবটি যদি ভালো হয়ে যায়, তাহলে পরে আমরা পজিটিভভাবে প্রাপ্তি করতে পারবো ভাবের ফলগুলোকে। তো আজকের অনুষ্ঠান করার একটি মাত্র উদ্দেশ্য, আপনারা যারা জ্যোতিষ কিছুটা বুঝতে চান বা শিখতে চান, এবং যারা হয়তো দূর দূর প্রান্তে রয়েছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো যে আজকের অনুষ্ঠানটি আপনি খুব ভালো করে অনুধাবন করুন। তাহলে পারে কিন্তু আপনি নিজের জন্মছক বা নিজের বাড়ির কোনো মানুষের জন্মছক নিজেই আপনি বিচার করে কিন্তু বলে দিতে পারবেন। তো সেই সূত্রগুলো সব আমি আজকে আপনাকে বলে দেবো যে একজন অ্যাস্ট্রোলজার কিভাবে একটি ভাবকে বিচার করে এবং বিচার করে বলে যে আপনার অমুক ভাব খারাপ বা অমুক ভাব ভালো। তো এই বিষয়গুলোকে আমি স্টেপ বাই স্টেপ জানাবো যে কেমনভাবে আপনি আসলে ভাবটি বিচার করবেন এবং আপনার প্রিয় মানুষকে ফলাদেশ করে দিতে পারবেন আপনি নিজেই। এর জন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না। এবং আপনি যদি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুটা বোঝেন, তাহলে তো আপনি নিজের ঘরে বসে নিজেই ছক বিচার করা শিখেই যাবেন। আমি এইটুখানি আপনাকে বলছি, আমি একাদশ ভাব নিয়ে যখন অনুষ্ঠান করেছিলাম, তখন বলেছিলাম যে আমি তো শপথ খেয়ে নিয়েছি যে আপনাকে আমি জ্যোতিষ বানাবো। আপনি যদি একটু জ্যোতিষের প্রতি ইন্টারেস্ট রাখেন এবং জ্যোতিষকে একটু ভালোবাসেন, জ্যোতিষ চর্চা করতে চান, তাহলে পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে বলে থাকে যে আপনার দ্বারা জ্যোতিষ হবে না, আমিও শপথ নিয়েছি যে আপনাকেই আমি জ্যোতিষটা শেখাবো এবং শিখিয়ে দেখিয়ে দেবো। আমি হচ্ছি সর্বদাই, ছোটোবেলা থেকে এখন অবধি আমি সবসময় স্ট্রাগলের পথকেই কিন্তু বিশেষভাবে আমার পছন্দের খুব। যেই জায়গায় প্রতিযোগিতা আছে সেই জায়গাটায় আমি নিজেকে ফেস করতে খুব ভালোবাসি। অর্থাৎ কোনো মানুষ চাই যে আমার জীবনে অনেক কম্পিটিটার, আমি কি করে এগোবো, এবং আমি মনে করি যে আমার যত বেশি কম্পিটিটার আসবে তত আমার ভেতরে কিন্তু পার্টসগুলো রেডি হবে। তো এই রকম মানসিকতা হয়তো আপনাদের সবার মধ্যে না হলেও যদি দু চারটে মানুষ এরকম মানসিকতা নিয়ে আসতে পারে নিজেকে, তাহলে পরে আমার মনে হয় অনেকটা ভালো সিচুয়েশান ক্রিয়েট হবে। দেখুন, একজন মানুষ যে বড়লোক হয়ে জন্মাবে তার কোনো মানেই নেই, কিন্তু একজন মানুষের বুদ্ধি, একজন মানুষের কর্মক্ষমতা, একজন মানুষের একাগ্রতা এবং একজন মানুষের দৃষ্টিভঙ্গি অবশ্যই সেই মানুষকে পরিবর্তন করে দিতে পারে। এবং যদি আপনি এগুলোকে সঠিক কাজে লাগান, তাহলে পারে আপনি জানেন না যে কত মিরাকেল পরিবর্তন আপনার জীবনে এসে যেতে পারে। তো আমি আজকে অবশ্যই বলবো জ্যোতিষের সমস্ত রকম, হয়তো আমি এই মাসটা পুরো জ্যোতিষের অনুষ্ঠান করতে না পারলেও 15 তারিখ অবধি কিন্তু, অর্থাৎ জানুয়ারি মাসের 15 তারিখ অবধি কিন্তু আমি অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান, মানে শিক্ষামূলক অনুষ্ঠান করব। তারপরে হয়তো ব্যস্ত হয়ে যাব, করতে পারবো না। তো রাশির অনুষ্ঠান কিন্তু চলবে। তো আপনি অবশ্যই 15 তারিখ অবধি কিন্তু প্রত্যেক দিন দেখুন, অর্থাৎ প্রত্যেক মাসেরই 1 থেকে 15 তারিখ অবধি আমি শিক্ষামূলক অনুষ্ঠান দেব। এবং আমি বেশি বলবো না, বেশি কথা বললে অনেক বেশি হয়ে যাবে। 3টে মাস আপনি অনুষ্ঠান দেখুন, আমি গ্যারান্টি সহকারে বলে দেবো যে আপনি 3 মাসের মধ্যে অনেক শিখে যাবেন, অনেক কিছু। তো আমি সামনের মার্চ মাস থেকে আমার জ্যোতিষ কোর্স চালু হচ্ছে। যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমি একটি প্রসেস চালু করছি যে অনলাইনে জ্যোতিষ শেখাবার জন্য, এটাও মার্চ মাস থেকেই চালু হবে। তার আগে আমি প্রসেসিংটা চালু করে দিয়েছি। যারা দূর প্রান্ত থেকে আমার কাছে জ্যোতিষ শিখতে চান, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন। আমি কিন্তু জ্যোতিষ শেখাবো, এবং খুব বিশেষ যে চার্জ, মানে অনেক বেশি চার্জ এটা নয়, এবং আপনি অনলাইনের মাধ্যমে জ্যোতিষ শিখতে পারবেন। এবং যারা জলপাইগুড়ির মানুষজন দেখছেন, তাদেরকে আমি বলবো যে খুব শীঘ্রই, আমি তো জলপাইগুড়িতে প্রতি মাসেই বসছি, তো খুব শীঘ্রই আমি কিন্তু জলপাইগুড়িতে একটি জ্যোতিষ শিক্ষা কেন্দ্র খুলব। এবং জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার এই দিককার যারা সব মানুষ রয়েছে, তারা কিন্তু অবশ্যই যদি জ্যোতিষ শিখতে চায়, তাহলে পরে অবশ্যই যোগাযোগ করবে জ্যোতিষ শেখার জন্য, অবশ্যই যোগাযোগ করবেন আর কি।
তো আর এখন একজন মানুষ বলছে যে দাদা জ্যোতিষ শিখে কি কোনো আর্ন করতে পারবো সেরকমভাবে? তো আমি তাকে বলছি যে জ্যোতিষশাস্ত্র কতটি ভয়ানক শাস্ত্র আপনি সম্পর্কে তার মানে আন্দাজাও নেই। যদি আপনি জ্যোতিষের প্র্যাকটিক্যাল জিনিসগুলো শিখে যান, যদি সঠিক ফলাদেশ করতে পারেন, আর একটুখানি মানুষের ভালো করার মেন্টালিটি থাকে, তাহলে পারে জ্যোতিষ আপনাকে খাওয়াবে। কোনোদিন আপনার সঙ্গে জ্যোতিষ ধোঁকা করে না। কিন্তু এখন বর্তমান সময়ে ছেলে মেয়েদেরকে বোঝানো যায় না, তারা একটু অন্যরকম ব্যাপারগুলো বোঝে। তো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি পয়েন্টে চলে আসি। তো আজকে আমাদের আলোচনা যে একটি গ্রহ জন্মছকের মধ্যে দেখে আমরা কি করে বুঝবো যে গ্রহটি খারাপ ফল দেবে কিনা, বা গ্রহটি যেই ভাবে আছে সেই ভাবটি খারাপ ফল দেবে কিনা। মানে আলটিমেটলি আমার যে এই 12টি ভাব রয়েছে, 12টি ভাব থেকে বিভিন্ন বিষয় বিচার করা হয়। কোথাও আমার এডুকেশন হতে পারে, কোথাও আমার পরিবার হতে পারে, কোথাও আমার শরীরস্বাস্থ্য হতে পারে, কোথাও আমার বিবাহিত জীবন হতে পারে, কোথাও আমার কর্ম হতে পারে, সফলতাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো আমি কি করে বুঝবো যে আমার কর্ম ঠিক আসে কপালে ভালো, বা আমার বিবাহিত জীবন ঠিক হবে, ভালো হয়ে যাবে, বা বিবাহিত জীবন খারাপ হয়ে যাবে? এর কিছু নিয়ম রয়েছে, যেই নিয়মের মধ্যে চলে একজন অ্যাস্ট্রোলজার ভাবগুলো বিচার করে। তো এই নিয়মটা আমি আজকে আপনাকে সংক্ষেপে বলে দেবো, এবং আপনি বিষয়টাকে দেখলে পারে আপনি হয়তো পুরোপুরি বুঝে যাবেন যে একটি ভাব ভালো না খারাপ, বা একটি গ্রহ ভালো না খারাপ, সেটা আপনি আন্দাজা করে নিতে পারবেন। তো আমরা টু দ্য পয়েন্টে চলে আসি। মনে করুন এরকম একটি মহারাশি প্রত্যেকের রয়েছে, প্রত্যেকের নিজস্ব জন্মকুণ্ডলী থাকে। তো জন্মকুণ্ডলীর মধ্যে আমরা জানি কোনো একটি ভাব কিন্তু লগ্ন হবে। আমরা মনে করে নিলাম যেই ঘরটি লগ্ন হবে, অর্থাৎ এইগুলোর হচ্ছে প্রত্যেকটি একটি করে নাম রয়েছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, তুলা, কন্যা, তুলা, বৃশ্চিক, এরকম করে বিভিন্ন নাম রয়েছে। তো আমরা কিন্তু এই যে ঘরটার মধ্যে লগ্ন লিখেছি, মানে তুলার ঘরে লগ্নটা এসেছে যখন, তার মানে তুলা লগ্ন লোকটি আর কি, যার আর কি ছক বিচার করব। এবার আমি এই মানুষটির বিচার করব যে এই মানুষটির বিবাহিত জীবনটি ভালো হবে না খারাপ হবে। তো এই বিবাহিত জীবন হচ্ছে এইটা, হ্যাঁ, এই সপ্তম ভাবটি। তো আপনার যে কোনো লগ্ন হতে পারে, ঠিক আপনার লগ্নের অপোজিট ঘরটি হচ্ছে আপনার বিবাহিত জীবনের ঘর, এবং ওইটাকে বিচার করে আপনি কিন্তু বুঝে যাবেন যে আপনার বিবাহিত জীবন ভালো হবে না খারাপ হবে। তো প্রথমে বিবাহিত জীবন বিচার করতে গেলে পরে কয়েকটি স্টেপ আমাকে এগোতে হবে, তবে আমি ফাইনালি সিদ্ধান্তে আসতে পারবো। তো প্রথমে আমি দেখব আমার ভাব, অর্থাৎ সপ্তম ভাবকে প্রথমে দেখব, ভাবের মধ্যে কোন গ্রহ বসে রয়েছে। আমরা জানি ধরুন এখানটায় বোঝাই যাচ্ছে শুভ গ্রহ হচ্ছে কে? শুভ গ্রহ হচ্ছে চন্দ্র, বুধ, শুক্র আর বৃহস্পতি। এই চন্দ্রের মধ্যে কন্ডিশন রয়েছে, অর্থাৎ পূর্ণিমার চন্দ্র বা শুক্লপক্ষের চন্দ্র হলে ভালো হয়। এইগুলো হচ্ছে শুভ গ্রহ। এবং অশুভ গ্রহ হচ্ছে কে? অশুভ গ্রহ, এই যে শুভ লিখলাম, আর অশুভ গ্রহ হচ্ছে রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু। হ্যাঁ, এইগুলো হচ্ছে অশুভ গ্রহ। তাহলে আমার জন্মছকের সপ্তম ভাবটি হচ্ছে ভাবটিকে বুঝতে হবে যে সপ্তম ভাবটি হচ্ছে খুব কোমল ভাব বলা যেতে পারে, অর্থাৎ একটুখানি মানে সমস্যা হলে পরেই সপ্তম ভাবটি বিগড়ে যায়, এবং স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। এই ভাবটি সম্পূর্ণ ভালোবাসার ওপর দিয়ে চলে। স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি ভালোবাসা থাকবে তত ভালো বিবাহিত জীবনটা দেখতে লাগবে, এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা কম হয়ে যায় তাহলে পারে তো বিবাহিত জীবনে অনেক রকম সমস্যা আসেই। তো আমি দেখব আমার সপ্তম ভাবটির মধ্যে শুভ গ্রহ আছে না অশুভ গ্রহ আছে। যদি শুভ গ্রহ থাকে তাহলে দ্যাট ইজ গুড, কিন্তু অশুভ গ্রহ যদি থাকে তাহলে সেই গ্রহটা কিন্তু আমাকে প্রবলেম দেবে। এখন কিন্তু আমি যাচ্ছি না, এখানে কিন্তু শুভ গ্রহকে দুরকমভাবে বিচার করা হয়, অশুভ গ্রহকে দুরকমভাবে বিচার করা হয়। একটা হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, মানে এই চন্দ্র, বুধ, শুক্র, বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। আরেকটি হচ্ছে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ। এখন ধরুন লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ, যেমন তুলা লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে সব থেকে শুভ গ্রহ। তাহলে শনি মনে করা যাক সপ্তম ভাবের মধ্যে এখানে চলে গেছে। তাহলে আমরা দুটো কথা এখানে বলছি। আমরা বলছি যে লগ্নর সপ্তম ঘরেতে নেগেটিভ গ্রহ বা অশুভ গ্রহ রয়েছে, আবার আমরা বলছি শনি হচ্ছে এই লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ, সে সপ্তমে চলে গেছে। তাহলে পারে সেই জাতকের বিবাহের পরে কিন্তু ভাগ্য উন্নতি হবে, যেহেতু লগ্নের রাজ্যকারী সপ্তমে গেছে। কিন্তু একটি অশুভ গ্রহ থাকার ফলে বিবাহিত জীবন তার ভালো হবে না, এরকমভাবে আমাকে দেখতে হবে। এরপরে আমরা কিন্তু দেখব যে এই ভাবটির অধিপতি,
এই ভাবটির অধিপতি আমরা প্রথমে পেলাম যে সপ্তম ভাবের মধ্যে অশুভ গ্রহ থাকার ফলে বিবাহিত জীবনটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে। এরপরে আমরা খারাপই বলে দেবো না, আমরা বলবো খারাপের দিকে যাচ্ছে। কিন্তু এবার আমি দেখব কি এই ঘরের অধিপতিকে মঙ্গল, এই মঙ্গল জন্মছকের মধ্যে কি পজিশনে রয়েছে। এখন ধরো আমি দেখতে পেলাম মঙ্গল দশমে রয়েছে কিন্তু নিচস্থ হয়ে গেছে, মঙ্গল এই ঘরটা নিচস্থ হয়, তাহলে পরে আমরা দেখলাম সপ্তমপতির পাওয়ার একদম নেই। তার মানে এই শনি যা ইচ্ছা তাই করবে সপ্তম ঘরকে, সপ্তমপতি বাঁচাতে পারবে না। এবারে কিন্তু আমরা দেখলাম সপ্তম ভাবকারক গ্রহ, সপ্তম ভাবকারক গ্রহকে শুক্র, তাই না, শুক্র, এই শুক্রকে আমরা দেখলাম শুক্র কিন্তু সরাসরি চলে এসছে রবির ঘরেতে এবং এখানে রবির সঙ্গে বসে রয়েছে, রবি শুক্র 11th হাউসে। তাহলে পরে প্লেসটা ভালো হলেও পারে রবি যদি শুক্রের সঙ্গে থাকে তাহলে শুক্র ড্যামেজ হয়ে যায়, খুব তাড়াতাড়ি দগ্ধ হয়ে যায় বলা হয়। তাহলে পরে কিন্তু চারিদিক থেকে আমরা দেখলাম সপ্তম ভাবটি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তাহলে পরে কিন্তু আমরা নিঃসন্দেহে জাতককে বলে দেব যে আপনার সপ্তম ভাবটি খুবই খারাপ এবং সপ্তম ভাবের মধ্যে সপ্তম ভাবটি খারাপ, সপ্তম ভাবের অধিপতি খারাপ জায়গায়, সপ্তম ভাবের কারক গ্রহ খারাপ জায়গায়, তাহলে আপনি বিবাহিত জীবনে অনেক রকম সমস্যা ফেস করবেন। এবারে হচ্ছে দেখুন আমি এখানে আরও একটি কথা বলবো, যেমন ধরুন এখানে কত রকমভাবে সমস্যা আছে দেখুন। এবার আমি এখানে সপ্তম ভাবের কথা বলবো না, এবার আমি বলবো চতুর্থ ভাবের কথা। যেমন এই তুলা লগ্নেরই চতুর্থ ভাব আমি ধরে নিচ্ছি, তাহলে তুলা লগ্নের চতুর্থ ভাবটি ফাঁকা, ঠিক আছে, এখানে ধরুন কোনো গ্রহ নেই, ফাঁকা রয়েছে। সবসময় মনে রাখবেন একটি ভাবের মধ্যে অশুভ গ্রহ থাকার থেকে ঘরটি ফাঁকা থাকা কিন্তু অনেকটা ভালো। তাহলে পরে চতুর্থ ঘরটির মধ্যে কোনো গ্রহ নেই, তার মানে চতুর্থ ঘরটির ফল মানে কেউ ওই ঘরের মধ্যে বসে ভালো বা খারাপ ফল দিতে পারবে না, যেহেতু কোনো গ্রহ নেই। কিন্তু আমি দেখলাম চতুর্থ ঘরটির এই দিকে রয়েছে রাহু আর এই দিকে রয়েছে রবি, মনে করা যাক এখানটা রয়েছে রবি, এখানটায় রয়েছে রাহু, তাহলে দুটো পাপগ্রহের মধ্যেই ঘরটি চলে এসছে। তাহলে এটাকে বলা হয় পাপ মধ্যাঘাত ভাব, ঠিক আছে। পাপ মধ্যাঘাত ভাব যদি হয় তাহলে পরে কিন্তু আপনি নিঃসন্দেহে বলে দেবেন এই ভাবের কিন্তু সমস্যা আসবেই আসবে, কারণ এই ভাবটির আশেপাশে দুটি ভাবই কিন্তু পাপ মধ্যাঘাত, এবং দুটি ভাবই যদি পাপ মধ্যাঘাত হয় আশেপাশে দুটি ভাব, তাহলে পরে মধ্যিখানের ভাবটি কিন্তু সমস্যার মধ্যে আসবে। আবার এই ঘর দুটোতে যদি শুভ গ্রহ থাকতো, এই ঘরটি ধরুন মনে করা যাক এখানে শুক্র এখানে বৃহস্পতি, তাহলে এটাকে বলা হয় শুভ মধ্যাগত ভাব। তাহলে পরে শুভ মধ্যাগত ভাব যদি হতো তাহলে পরে এই ভাবটি এই দুটো শুভ গ্রহ কিন্তু একটা ন্যাচারাল এফেক্ট দিত, তো পজিটিভ এফেক্ট দিত, তাহলে পরে এই ভাবটির কিছুটা গুণ ভালো হতো। কিন্তু আসলে আমাকে দেখতে হবে এবারে এই ভাবটির অধিপতি কোন প্লেসমেন্টে গেছে। তাহলে পরে আমি দেখলাম এই ভাবটির অধিপতি কিন্তু 11th হাউসে বসে রয়েছে, একাদশ ঘরে চলে গেছে, লগ্নের 11th হাউস। তাহলে পরে আমি এখানে বললাম যে চতুর্থ ভাবের অধিপতি একাদশ ঘরের মধ্যে এসে গেছে। এবারে আমি দেখব চতুর্থ ভাবকারক গ্রহ, চতুর্থ ভাবকারক গ্রহকে চন্দ্র, কে কোথাকার ভাবকারক গ্রহ এটা আপনাকে লিখে দিতে হবে। যেমন হচ্ছে যে লগ্নের ভাবকারক গ্রহ হচ্ছে রবি এবং বুধ, এবং হচ্ছে যে আপনার দ্বিতীয় ঘরের ভাবকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং কোনো কোনো সাইডে শুক্রকে নেওয়া হয়। তৃতীয় ঘরের ভাবকারক গ্রহ হচ্ছে মঙ্গল, চতুর্থ ঘরের ভাবকারক গ্রহ হচ্ছে আপনার চন্দ্র, কোনো কোনো জায়গায় শুক্রকেও নেওয়া হয়, এবং পঞ্চম ঘরের ভাবকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, ষষ্ঠ ঘরের ভাবকারক গ্রহ হচ্ছে মঙ্গল, সপ্তম ঘরের ভাবকারক গ্রহ হচ্ছে শুক্র, অষ্টম ঘরের ভাবকারক গ্রহ হচ্ছে শনি, এবং নবম ঘরের হচ্ছে বৃহস্পতি। দশম ঘরের ভাবকারক গ্রহ কিন্তু অনেকগুলো, রবি, বুধ, শনি, ঠিক আছে। তবে দশম ঘরের সবথেকে বড় মানে কর্মের ভাবকারক গ্রহ হচ্ছে শনি, সবথেকে মানা হয়, এবং 11th হাউসের ভাবকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং দ্বাদশ ভাবকারক গ্রহ হচ্ছে শনি। তো এইগুলোকে আপনাকে মনে রাখতে হবে, লিখে নেবেন, যারা নতুন স্টুডেন্ট তারা লিখে নেবেন। তো এখানে দেখলাম চতুর্থ ঘরের অধিপতি 11th হাউসে চলে এসছে, কিন্তু সেই গ্রহটা নিজের ঘর থেকে অষ্টমে এসছে, তাই না, চতুর্থ ঘর থেকে অষ্টমে এসছে, কিন্তু এটা লগ্ন থেকে কিন্তু একাদশে এসছে, ভালো জায়গা, কিন্তু চতুর্থ ঘরের অধিপতি নিজের ঘর থেকে অষ্টমে চলে এসছে।
তাহলে পারে কিন্তু আমরা এখানে বলতেই পারি যে আপনার বাড়ির মধ্যে কিন্তু সেই মিলমিশটা থাকবে না। অর্থাৎ আপনি যতটা বাড়ির জন্য ভাববেন ততটা কিন্তু আপনি বাড়ি থেকে রেজাল্ট পাবেন না, অর্থাৎ আপনার বাড়ির মধ্যে বেশ কিছু সমস্যা আসতে পারে। এক্ষেত্রে আমরা বলতে এরকমও পারি, যদি গ্রহটি শনি বা কেতু হয় তাহলে পরে আমরা কিন্তু এটাও বলতে পারি আপনার বাড়ির বাস্তুর মধ্যে কোনো প্রবলেম চলে আসতে পারে। আমি একদিন বোঝাবো বাস্তুর প্রবলেমও অনেক সমস্যা দেয়। এবারে আমরা দেখলাম কি ভাবটি কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। এবার হচ্ছে কি ওই ভাবের কারক গ্রহকে চন্দ্র বসে রয়েছে কোথায়, এইখানটায় লগ্নের অষ্টমে, কিন্তু চন্দ্র উচ্চস্থ হয়ে আছে। তাহলে এবারে উচ্চস্থ যখন চতুর্থ ভাবের কারক গ্রহ উচ্চস্থ হয়ে আছে, আপনার বাড়িতে হাজার সমস্যা থাকলেও আপনি কিন্তু সেইটাকে নিয়েই চলার চেষ্টা করবেন। ঠিক আছে, কি বললাম বুঝতে পারছেন? তাহলে পরে এরকমভাবে কিন্তু বিষয়টাকে দেখতে হবে। এবারে একটি বিষয় আরও দেখতে হবে, সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটা হচ্ছে, ধরুন আমি লগ্নের যে কোনো ভাব দেখছি, আমি মনে করা যাক লগ্নের আমি দশম ভাব দেখছি, আমি তুলা লগ্ন দিয়েই বোঝাচ্ছি। হ্যাঁ, তো লগ্নের মনে করা যাক দশম ভাব দেখছি, এটা দশম ভাব। তাহলে দশম ভাবের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই লগ্নের রাজ্যকারী গ্রহ শনি। রাজ্যকারী গ্রহ মানে যেই গ্রহটা চতুর্থ ঘর মানে কেন্দ্র এবং কোণের মালিক হবে, দুটোই মালিক হবে, কেন্দ্রেরও মালিক হবে কোণেরও মালিক হবে, সেই গ্রহটা রাজ্যকারী হয়। কোণ কাকে বলে 1, 5, 9কে, কেন্দ্র কাকে বলে 1, 4, 7, 10কে। তাহলে শনি এখানে চতুর্থপতি এবং শনি এখানে পঞ্চমপতিও। তাহলে একটি কেন্দ্রের অধিপতি একটি কোণের অধিপতি, তাহলে এই গ্রহটাকে রাজ্যকারী গ্রহ বলা হয়। তাহলে এই গ্রহটা মনে করা যাক দশম ঘরে রয়েছে শনি। তাহলে আমরা এটা পজিটিভ বলছি যে হ্যাঁ, আপনি তো অবশ্যই শনি আপনার চতুর্থপতি পঞ্চমপতি হয়ে রাজ্যকারী গ্রহ হয়ে দশম ঘরে রয়েছে এবং দশমের কারক গ্রহ শনি, তো এটা তো খুবই পজিটিভ। কিন্তু এখানকার লগ্নর অষ্টম ঘর, লগ্নের দ্বাদশ ঘর মনে করা যাক, দ্বাদশ ঘরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দ্বাদশ ঘর বলবো না, এখানে কিন্তু আমরা দেখছি যে ষষ্ঠ ঘর, এখানটায় ধরুন ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘরের একটি বৃহস্পতির ঘর, এটা ষষ্ঠ ঘরটা। তাহলে বৃহস্পতির নক্ষত্র নিয়ে মানে শনি কিন্তু এখানে পুনর্বসু নক্ষত্র নিয়ে বসে রয়েছে। তাহলে ষষ্ঠ ঘরের অধিপতি নিয়ে বসে রয়েছে, যদিও বা ষষ্ঠের সঙ্গে দশমের কানেকশন ভালো, কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদশ খারাপ ঘর। তাই এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, ষষ্ঠ ঘরের নক্ষত্র নিয়ে যেহেতু সে বসে রয়েছে, সেই কারণে কিন্তু আপনার কর্মের ডেভেলপমেন্ট আসবে, যেহেতু রাজ্যকারী গ্রহ দশমে এসছে, কিন্তু সেই ষষ্ঠ ঘরের নক্ষত্র নিয়ে আছে, তো এটাও খুব ভালো। কিন্তু যদি আপনার বৃহস্পতির দশা চলে, যে নক্ষত্র সেই নক্ষত্রের মালিক, পুনর্বসু নক্ষত্রের মালিক হচ্ছে বৃহস্পতি, যদি বৃহস্পতির দশা চলে তাহলে আপনাকে ড্যামেজ করে দেবে, মানে চারিদিকে কর্মক্ষেত্রে শত্রু তৈরি হয়ে যাবে। এবার হচ্ছে কি এইরকমভাবে আপনি যদি ছকটাকে বিচার করেন, তাহলে পারে এগুলো হচ্ছে প্রথমে আমি বললাম যে 5টি ক্রাইটেরিয়া। ঠিক আছে, 5টি ক্রাইটেরিয়া আপনাকে দেখতে হবে, দেখে আপনি কিন্তু ভাবটি ভালো না খারাপ এটা বুঝে যাবেন। এরপরে আরও 5টি ক্রাইটেরিয়া আছে, এইটা কিন্তু আরও একটু বড় ক্লাসের জন্য, মানে এটা সাধারণ মানুষের জন্য নয়, মানে আরও একটু বুঝতে হবে, এটাও আমি কিন্তু বলবো। এই মাসের লাস্টের দিকে এই বিষয়টা অনুষ্ঠান করবো, বা পরের মাসে যখন প্রথম দিকে করব তখন বলবো, কিন্তু সাধারণ ছক বিচার করার জন্য এই বিষয়টা বলবেন। যদি নিজস্ব ছক বিচার করতে কোনো কনফিউশন হয়, আপনি কিন্তু আমাকে ফোন করে দেবেন, তাহলে বিষয়টা আরও ভালো করে আপনাকে বোঝাতে পারবো। তো আশা করছি আপনি হয়তো কিছুটা বুঝতে পেরেছেন। আজকের অনুষ্ঠানটা কিন্তু বিশেষ করে যারা জ্যোতিষের নতুন স্টুডেন্ট তাদের জন্য কিন্তু অনুষ্ঠানটি আমি করছি। অর্থাৎ এইভাবে আপনাকে ছকের গ্রহদেরকে দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে গ্রহটি যেই ভাবের মধ্যে বসে আছে সেই ভাবটি আমাকে ভালো ফল দেবে না খারাপ ফল দেবে। তো এইভাবে যদি আপনি বিচার করেন তাহলে কিন্তু আপনি অনেকটা সাকসেস হতে পারবেন। আবার একটি পরের দিন মানে কালকে একটি নতুন জ্যোতিষের অনুষ্ঠান নিয়ে আসবো, অবশ্যই দেখবেন। এবং আপনি জ্যোতিষ শিখতে চান তাহলে পারে আপনি কিন্তু প্রতিদিনের রাত্রি 9টার সময় বা 9:30টার সময় আমি অনুষ্ঠান ছাড়ি শিক্ষামূলক, আপনি কিন্তু প্রত্যেক দিন দেখার চেষ্টা করুন। আশা করছি আপনি অনেক কিছু শিখতে পেরে যাবেন। যাই হোক, এখানেই শেষ করলাম। অনুষ্ঠানটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং যদি কোনো মূল্যবান বক্তব্য আপনার থাকে অবশ্যই লিখবেন, এবং আপনি কী ধরনের অনুষ্ঠান দেখতে চাইছেন সেই কথাগুলো লিখবেন। এবারে হচ্ছে যে কিছু আতাল মানুষ কমেন্ট করে, আমি এটাকে আতালই বলবো,
কিছু কিছু আতাল মানুষ কমেন্ট করে বা তারা আমাকে শেখাতে চায়, তারা কিন্তু আমি ছোটো মুখে বড় কথা বলবো যে তারা কেন তাদের গুরুদেবকে আমার সামনে বসিয়ে দিন, আমি তার সঙ্গে লড়াই করে নেব যে আমি জ্যোতিষ জানি কি জানি না। কিন্তু কিছু কিছু আতাল খুব বোকার মতো কথা বলে, এবং আমিও অবশ্য আমারও ভুল রয়েছে, আমিও দু চারটে আতালের মতো কথা বলেও দিই। তো যার ফলে হচ্ছে যে তারা সুযোগ পেয়ে যায়, তারা মনে করে লোকটা মনে হয় কিছুই জানে না। তো যাই হোক, কিছু তো ভুল ভ্রান্তি করেই ফেলি আমি কখনো কখনো, একটু কথা একটা বলতে গেলাম আর বলে দিলাম আর একটা, এটাতে তো মানে দর্শক একদম পুরো মানে হাঁ করে বসে রয়েছে কখন ভুল কথা বলবে আর আমি লিখবো। তো যাই হোক, আমি সেই সব নিয়ে টেনশন করি না। আমি একটা কথাই বলি যে আমি চাই আপনি যাতে শেখেন জ্যোতিষটা এবং ভালো করে শেখেন, এবং আপনি যদি সংকল্প নিয়ে নেন যে হ্যাঁ আমি শিখতে চাই, তো আমিও সংকল্প নিয়ে নিচ্ছি যে আপনাকে আমি শিখিয়েই ছাড়বো, এবং আপনার পাড়ার মধ্যে আপনি একজন ভালো বেস্ট অ্যাস্ট্রোলজার হবেন, এটা আমার গ্যারেন্টি। লোক ঠকানো নয়, মানে টু দ্য পয়েন্টে হিসাবের দিকে আপনি 1 নম্বর হবেন। লোক ঠকাবার ব্যাপারগুলো আমি জানি না, কিন্তু হিসাবের দিকে আপনি 1 নম্বর হবেনই হবেন। আপনি প্রত্যেক দিন অনুষ্ঠান দেখুন। এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে। অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।